1992 সাল থেকে আন্দোরিনোহার হয়ে পাকাপাকিভাবে খেলতে শুরু করে রোনাল্ডো। 1995 সাল পর্যন্ত এই ক্লাবেই একটানা খেলে যাওয়ার পরে প্রায় 2 বছর সিডি ন্যাশনাল ক্লাবের হয়ে মাঠে নামে সে। 1997 সালে স্পোর্টিং সিপির তত্ত্বাবধানে একটি যোগদান এবং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোরিনোহারি খেলোয়াড়দের পরামর্শে অ্যাভেইরো 3 দিনের ট্রায়াল রানে নিয়ে যায় ক্রিশ্চিয়ানোকে। 3 দিন লাগেনি, দ্বিতীয় দিনেই তার ড্রিবলিং এবং বিপক্ষের সামনে দিয়ে বল ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিজ্ঞ কায়দা দেখেই সেই মুহূর্তেই সেইখানেই স্পোর্টিং সিপি 1500 ইউরোর বিনিময়ে নিজেদের দলের হয়ে খেলার জন্য আহ্বান জানায় রোনাল্ডোকে। স্পোর্টিংয়ের ইয়ুথ ইয়ংয়ে প্র্যাকটিস করার সুবিধার্থে পরিবারের সবাইকে ছেড়ে মাদেইরা থেকে অ্যালকোসে চলে আসে মাত্র বছর 12 ক্রিশ্চিয়ানো। শোনা যায় 14 পা দেওয়ার আগেই তার দক্ষতা ছিল প্রায় একজন প্রফেশনাল অভিজ্ঞ ফুটবল খেলোয়াড়ের মতো। তাকে যে তার পরিবার সানন্দে ছেড়ে দিয়েছিল এমনটা নয়। বছর 12 বয়সের ছেলে অন্যত্র একা গিয়ে থাকবে, তাও সির্ফ খেলার জন্য, এ আবার কেমন কথা? তার চেয়েও বড় কথা, তার পড়াশোনা সবে শুরু হয়েছে। এইভাবে অন্যত্র গিয়ে থাকলে তো তার পড়াশোনাতেও প্রভাব পড়বে। কিন্তু ক্রিশ্চিয়ানোর মাথায় তখন ফুটবলের নেশা চেপে বসেছে। পড়াশোনায় তার বিশেষ মন নেই, কাজেই নিজের স্বপ্ন সফল করার জন্য পরিবারকে অবশেষে রাজি করিয়ে ফেলে আলকোসে গিয়ে থাকার জন্য। এমনকি মাকে বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলেও। ফুটবলে অসামান্য দক্ষতার জন্য ছাত্রদের মধ্যে জনপ্রিয় হলেও শিক্ষকদের মধ্যে খুব একটা নাম করা ছিল না ক্রিশ্চিয়ানো। পড়াশোনায় অমনোযোগী ছাত্রকে কখনোই শিক্ষকরা খুব একটা পছন্দ করেন না, বরং মা বাবার ঊর্ধ্বে গুরুর স্থান হওয়ায় তারা কখনো কখনো কটু কথা শোনাতেও ছাড়েন না। কিন্তু ছেলেবেলা থেকেই ক্রিশ্চিয়ানোর আত্মসম্মানবোধ এবং অপমানবোধ ছিল প্রবল। শোনা যায় তাকে কটু কথা বলার জন্য এক শিক্ষককে নাকি একবার চেয়ার পর্যন্ত ছুঁড়ে বসেছিল সে। তার ফল হয়েছিল ভয়ঙ্কর। পত্রপাঠ স্কুল থেকে বিতাড়িত হতে হয় তাকে। এত কাঠখড় পুড়িয়ে ক্রিশ্চিয়ানো যখন সবে মাত্র ফুটবলের সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঠিক তখনই বাদ ছেড়ে বসল ট্যাকিকার্ডিয়া। এ এক ভারী অদ্ভুত হৃদরোগ। এর ফলে রোগীর হৃদস্পন্দন এমনি দ্রুত থাকে, তার উপর কোনো পরিশ্রম বা উত্তেজনামূলক কাজ করলে মাত্রাতিরিক্ত রকমের বেড়ে যায় হৃদস্পন্দন। সে মাত্রাটা এতটাই বেশি হয় যে সে চাপ সহ্য করতে না পেরে হৃদযন্ত্র বিকল হয়ে রোগীর মৃত্যু হওয়া খুব একটা অসম্ভব বিষয় নয়। ডাক্তার যখন এই রোগের ব্যাপারে তাকে জানালেন, তার মনে হতে লাগলো হয়তো ছেড়েই দিতে হবে প্রাণাধিক প্রিয় ফুটবলকে। কিন্তু না, ঈশ্বরের হয়তো সেদিন অন্য কোনো অভিসন্ধি ছিল। তিনি জানতেন একটা সময় আসতে চলেছে যেদিন এই রুগ্ন শিশু লক্ষাধিক মানুষের নয়নমণি আর বুকের বল হয়ে উঠবে। অস্ত্রোপচার এবং ডাক্তারি জগতে তখন নানা আধুনিক ব্যাপার আসতে শুরু করেছে। ক্রিশ্চিয়ানো জানত অস্ত্রোপচার করলে তার এ রোগের থেকে মুক্তি সম্ভব, কিন্তু অস্ত্রোপচার হলেও তো অন্ততপক্ষে মাস খানেকের জন্য বিছানায় শুয়েই থাকতে হবে তাকে। আর 1 মাস মাঠে না আসতে পারার অর্থ হলো খেলার জগতে প্রায় 1 যুগ পিছিয়ে যাওয়া। তখন কানে এলো লেজার সার্জারির কথা। এর ফলে রোগীকে খুব বেশি কষ্টও পেতে হয় না। অস্ত্রোপচারের দিনই সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে পারে। কিন্তু এমন আধুনিক প্রক্রিয়ার শরণাপন্ন হওয়া তো ভারী খরচা সাপেক্ষ। কে যোগাবে সে খরচ? এগিয়ে এলেন এক ফুটবলপ্রেমী হাসপাতালের অধ্যক্ষ। লেজার সার্জারির মাধ্যমে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সফল হল। অভিজ্ঞ সার্জনরা লেজারের মাধ্যমে অনেকগুলি হৃদনালী একসাথে জুড়ে দিয়ে হৃদযন্ত্রের গতি স্বাভাবিক করে তুললেন। 1 ঘন্টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গেল ক্রিশ্চিয়ানো। তারপর অল্প কয়েকদিনের বিশ্রাম। সুস্থ হয়ে উঠতে পৃথিবীর বুকে ছাপ রেখে যাওয়ার জন্য মখমলের মতো সবুজ মাঠের বুকে আবার পা রাখল সে। সে খুব ভালো করেই জানে এই তো সবে শুরু, অনেক দূর চলতে হবে।
সবে তো রাজায় আর রাজত্বে আলাপটা হলো। যে ছেলেটা হারিয়ে এসেছে রেসিং হার্ট সিন্ড্রোমের মতো ব্যাধি, ছেলেবেলা থেকে যাকে সহ্য করতে হয়েছে নিদারুণ দারিদ্র্য, তাকে দমিয়ে রাখবে এমন কোনো শক্তি হয়তো এ জগতে নেই। ঈশ্বর যেন সৃষ্টি করেছেন আরেক ঈশ্বরকে, তবে সে সারা পৃথিবীর মানুষের নয়, বরং সারা বিশ্বের সব খেলার মাঠের ঈশ্বর। সে থাকে তুলতুলে সবুজ মাঠের উপর। তার বাহন কোনো জীবজন্তু নয়, বরং ফুটবলের বাহক সে। অস্ত্র বলতে তার পায়ের ড্রিবল। তার অবশ্য আরেকটি থাকার জায়গাও আছে। ফুটবলে নিজের কেরিয়ার শুরুর সময় থেকেই সেই স্থানটা নিজের গুণে অর্জন করে নিয়েছিল সে। প্রথম দিন থেকেই তার অনুরাগীর সংখ্যা নেহাত কম ছিল না। শুরু থেকে আজ অবধি তার খেলার ভক্ত এমন লোকের সংখ্যাও প্রচুর। এত মানুষের ভালোবাসা পেয়েও সে মাটির মানুষ হয়ে নিজের মাঠের মাটিতেও বারবার ফিরে আসে। এত সাফল্য, এত সম্মান সত্ত্বেও সে তার ভক্তদের মধ্যে মিশে থাকতে ভালোবাসে। সে আর কেউ নয়, ফুটবল মাঠের অন্যতম রাজা সে। তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে আমরা চিনি CR7 বলে। বয়স তার তখন 14-15। ততদিনে স্পোর্টিং সিপির কোচ তার মধ্যে খুঁজে পেয়ে গিয়েছেন আগামীর তারকাকে। আর 16 বছর বয়সে পা রাখতে না রাখতেই সবাইকে অবাক করে দিয়ে ক্লাব ম্যানেজার ল্যাজেলো বোলোনি ক্রিশ্চিয়ানোকে প্রমোট করার প্রস্তাব পেশ করে বসল। ম্যানেজারের এহেন সিদ্ধান্ত শুনে ক্লাবের অন্যান্য কর্মকর্তারা একটু হকচকিয়ে গেলেন। জরুরি ভিত্তিক আলোচনাও আহ্বান করা হলো। প্রত্যেকে হাজির হয়ে এই প্রস্তাব বিবেচনা করে তার কারণ খোঁজার চেষ্টা করলেন, কিন্তু কিছুই ভেবে পেলেন না। অগত্যা ডাক পড়ল ল্যাজেলোর। তার থেকে যে কারণখানা জানা গেল তা যেমনই সহজ তেমনই সরল। সেজন্যই বিষয়টা আর কারোর মাথায় আসেনি, আসবেই বা কি করে। কর্মকর্তারা কেউই তো আর সারাটা দিন মাঠে কাটান না। মাঠের এক ধারে দাঁড়িয়ে ল্যাজেলোই সব খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে। তার এহেন প্রস্তাবের কারণ আর কিছুই না, খেলার মাঠে ক্রিশ্চিয়ানোর অসাধারণ ড্রিবলিংয়ের জাদুতে এক প্রকার মোহিত হয়ে পড়েছিল ল্যাজেলো। এমনকি তার মতে বিগত 5 দশকেরও বেশি সময় ধরে এমন অসাধারণ ড্রিবলিং প্যাটার্ন আর কারোর পায়ে তিনি দেখেননি। অবশেষে ল্যাজেলোর এই প্রস্তাব কর্মকর্তারা মেনে নিলেন। আর সেই প্রস্তাব মানার ফলস্বরূপ একই সিজনে অনুধর্ব 16, 17, 18 মাই স্পোর্টিং সিপির বি টিম আর এ টিমেও খেলার সুযোগ পেয়ে যায় ক্রিশ্চিয়ানো। এই ঘটনার সময় ক্যালেন্ডার সবে 21 শতককে পা দিয়েছে। সালটা 2001। একসাথে সব গ্রুপে একটাই নাম কমন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধুমাত্র ক্লাবের ইতিহাসেই নয়, ফুটবলের ইতিহাসেও এই ঘটনা বিরল ছিল। ঠিক তার 1 বছর পর, সালটা 2002, প্রিমিয়ার লিগে অভিষেক হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিপক্ষ দল হিসেবে যখন তার সামনে দাঁড়িয়ে আছে মরি রেন্স, অষ্টাদশের চৌখাটে সদ্য পা রাখা এক যুবক, একাই অসাধারণ দক্ষতায় তার থেকেও বয়সের ঢের বড় খেলোয়াড়দের অবাক করে দিয়ে অসামান্য এক শটে জীবনের প্রথম গোলটা করে বসল। তার পায়ের ড্রিবলিং দেখে যেমন মুগ্ধ হলো দর্শকরা, প্রতিপক্ষের খেলোয়াড়ও মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই দিকে। সে দৃষ্টিতে অভিজ্ঞ হয়েও অনভিজ্ঞের কাছে পরাজিত হওয়ার ঈর্ষা নেই, আছে আগামী ফুটবলকে পায়ে ধরে রাখার খেলোয়াড়কে দেখার উল্লাস এবং প্রশংসা। ক্রিশ্চিয়ানোর যদিও সেদিকে চোখ নেই, তার তখন একমাত্র লক্ষ্য সামনের তেকাঠি। তা গিয়ে জড়িয়ে গেল নাইলনের তৈরি জালে। তবে এইখানেই সেই ম্যাচে রোনাল্ডো ম্যাজিকের শেষ নয়। খেলার শেষ মুহূর্তে আরও একবার ক্রিশ্চিয়ানোর শটে প্রতিপক্ষের তেকাঠির জালে জড়িয়ে গেল বল। খেলার ফলাফল দাঁড়ালো 3-0। সেদিনের খেলার মধ্যমণি যে কে হলো তা কি আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন আছে? আর কেউ নয়, সেই বছর 18তেই ফুটবল মাঠের রাজা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সময় লিভারপুলের ম্যানেজার জেরার্ড হুলিয়ে
এবং বার্সেলোনার ম্যানেজার জন লোপার্তা একসাথে ঝাঁপিয়ে পড়ে ওই একটি মাত্র বিস্ময় যুবককে নিজেদের দলে টেনে নেওয়ার জন্য। এমনকি আর্সেনালের প্রভাবশালী ক্লাব ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার, সে তো ক্রিশ্চিয়ানোকে নিয়ে সরাসরি নিজেদের মাঠ অবধি হাজির হয়ে গিয়েছিল। তারও উদ্দেশ্য ছিল একই, আর্সেনালের চুক্তিপত্রে ক্রিশ্চিয়ানোর একটা সই, আর ওখানে পেয়ে গেলেই সে খুশি। তবে এতজন মিলে ক্রিশ্চিয়ানোকে নিজেদের দলে টানার চেষ্টা করলেও সকলের অলক্ষ্যে একজনের সেন দৃষ্টি ছিল এই 18 বছর বয়সী ছেলেটির উপর। আর সেই সেনের দৃষ্টির নাম ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। মন্ত্রীর নজর পড়েছিল ভবিষ্যতের রাজার উপর। এখন তবে তার কর্তব্য কি করা উচিত অ্যালেক্সের? আর তার মাথায় তখন ভিড় করে আসছিল এক রাশ চিন্তা। অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি ক্রিশ্চিয়ানোর ওপর এসে পড়ার কারণখানা খুবই অদ্ভুত। কারণ হলো একটি পরাজয়। 2003 সালের একটি ম্যাচ। ফার্গুসন দেখছিল এই সদ্য যৌবনে পা রাখা শীর্ণকায় ছেলেটা তার থেকে বয়সে তো বটেই, অভিজ্ঞতাতেও অনেক বড় সব ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের কাটিয়ে বল নিয়ে গিয়ে অসামান্য দক্ষতায় তেকাঠির জালে তা জড়িয়ে দিচ্ছে। প্রতিবার গোলে বল জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিসই চোখে পড়ছিল: যুবকের মাঠ জুড়ে করা চলা উল্লাস এবং দলের গোলকিপারের এক হতভম্ব এবং অসহায় মুখভঙ্গি। সে কি কখনো নিজের ক্ষমতার প্রতিও সন্দেহ প্রকাশ করেছিল? হবেও বা। ম্যাচের শেষে ফলাফল হলো 3-1। ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেল। ম্যানেজার হিসেবে স্পোর্টিং সিপির কাছে হেরেও ফার্গুসনের একটুও দুঃখ হয়নি, বরং তখন হাতের মুঠোয় পেয়েছিল সেই বিস্ময়কে, যার নামে একদিন সবাই সসম্ভ্রমে মাথা নোয়াবে, যার নাম শুনলেই সকলের মুখে এক রাশ হাসি ফুটে উঠবে। ঘরে ঘরে ফুটবল প্রেমী শিশুরা বড় হয়ে যার মতো হতে চাইবে। যেমন ভাবনা তেমন কাজ। স্পোর্টিং সিপির কর্মকর্তাদের কাছে গিয়ে ক্রিশ্চিয়ানোকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনার প্রস্তাব দেয় ফার্গুসন। স্পোর্টিং সিপি ল্যাজেলো জানতেন ক্রিশ্চিয়ানোর মতো প্রতিভাকে যতটুকু দেওয়ার তা ক্লাব উজাড় করে দিয়েছে, কিন্তু এবার তার ডানা মেলার সময় এসেছে। খাঁচার বাইরে এক সুবিশাল আকাশ অপেক্ষা করছে এই বাজ পাখির ডানা মেলার জন্য। ম্যানচেস্টারের মতো ক্লাবের পক্ষে সে আকাশ এই খেলোয়াড়ের জন্য মেলে দেওয়া সম্ভব। ক্রিশ্চিয়ানোকে আগামী ফুটবল জগতের উজ্জ্বলতম তারকা হিসেবে দেখতে চেয়েছিল ল্যাজেলো। ফলে স্রেফ ক্লাবের স্বার্থ দেখার জন্য সে ক্রিশ্চিয়ানোকে আটকে রাখতে চায়নি। কিন্তু এমন ভালো একজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া মানে হলো দলেরও প্রভূত ক্ষতি। তাই ব্যবসায়িক দিকটাও ভাবতে হচ্ছিল ল্যাজেলোকে। অবশেষে ব্যবসায়িক সব আলোচনা শেষে $12.4 মিলিয়ন বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে আসে ম্যানচেস্টার ইউনাইটেডে। সেই থেকে ফার্গুসন নিজের মতো করেই তারকাকে তৈরি করেছিল, বিশ্ব ফুটবলের দরবারে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে পেশ করার জন্য। এই ঘটনার বহুকাল পরে ফার্গুসনের ব্যাপারে একটি সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো বলেছিলেন, "He has been my father in sport, one of the most important and influential factors in my career." প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে এবং একই সাথে ইংল্যান্ডের ফুটবলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার ট্রান্সফার হিসেবেও তার নাম ইতিহাসের খাতায় লেখা হয়ে যায় সেই মুহূর্ত থেকে। যদিও জানলে অবাক হবেন, প্রথমে ক্রিশ্চিয়ানোকে জার্সি নম্বর পছন্দ করতে বললে প্রথমে 28 নম্বরটি নিজের জন্য ঠিক করলেও ফার্গুসনের উপদেশে শেষ অবধি 7 নম্বর জার্সিটাই বরাদ্দ হয়েছিল ক্রিশ্চিয়ানোর জন্য। উপরওয়ালা হয়তো ফার্গুসনের মধ্যে দিয়েই তার বর পুত্রের পরিচিতির পথ প্রশস্ত করেছিলেন, কারণ আগামী কিছু বছরে এই 7 নম্বরটাই যথেষ্ট হবে ফুটবলের রাজাকে চিনে নিতে। অন্যদিকে জর্জ বেস্ট, এরিক কান্তানো, ডেভিড বেকহামের মতো অসামান্য দিকপাল সব ফুটবল খেলোয়াড়রাও এই 7 নম্বর জার্সিটারই অধিকারী ছিল। যদিও ম্যানচেস্টার পরবর্তী 2 বছরের জন্য রোনাল্ডোকে স্পোর্টিং সিপির হয়ে খেলার জন্য লিজ দিয়েছিল, যা ল্যাজেলোর জন্য বেশ আনন্দদায়ক খবর ছিল। এবার তবে ক্রিশ্চিয়ানোর আকাশে ওড়ার পালা। 2003 সালের 16 আগস্ট
ম্যানচেস্টারের বিপক্ষে বল্টন ওয়ান্ডার্স। খেলার তখন 60 মিনিট পেরিয়ে গেছে। ঠিক 61 মিনিটে ফার্গুসন ডেকে নেয় বেঞ্চে বসা ক্রিশ্চিয়ানোকে। এই প্রথম 7 নম্বর রেড ডেভিলের জার্সি পরে মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 60,000-এরও অধিক দর্শকের উল্লাসধ্বনিতে তখন ফেটে পড়ছে স্টেডিয়াম। তার অসামান্য ড্রিবলের গতি যেন বিপক্ষের চোখে বলখানাকে যেন অদৃশ্য করে ফেলে। মিকি বাটের বদলে চিভিং গাম চিবাতে চেবাতে যে বছর 18-র আনকোড়া ছেলেটা মাঠে নেমেছিল, তার পায়ের জাদুতে তখন বিপক্ষ বল্টনের বাঘা বাঘা প্লেয়ারদেরও কাল ঘাম ছুটেছে। অতঃপর কিছু সময় পরে একটা নিখুঁত ফ্রিকিক আর খেলার ফলাফল 3-0। এর ঠিক 4 দিন পর পর্তুগালের ন্যাশনাল ফুটবল টিমের হয়েও তার ডেবিউ ম্যাচ হয়। 1-0 ফলাফলে সেই ম্যাচটিও হাতছাড়া হয়নি। পর্তুগালের দেশবাসী আর কিছুদিনের মধ্যেই তাদের নয়নমণি ক্রিশ্চিয়ানোকে আঁকড়ে ধরে একাধিক আন্তর্জাতিক কাপের স্বপ্নে বিভোর হতে শুরু করে। সে স্বপ্ন সফল করতেও পিছুপা হয়নি পর্তুগালের জাতীয় ফুটবল দলের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর ঠিক 1 বছর পরেই প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 1000তম গোলটি করেন ক্রিশ্চিয়ানো। 4-1 ফলাফলে মিডলসব্রোকে পরাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের কিছু সপ্তাহ পরে ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানোকে 2010 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করে। এতদিন মাত্র 2 বছরের চুক্তি ছিল, আর তারই সময়সীমা বৃদ্ধি হল এক পলকে। 2004-05 সিজনে রোনাল্ডো তার কেরিয়ারের সব থেকে ভালো খেলাগুলি খেলেছিল বলে মনে করা হয়, যার মধ্যে অ্যাস্টন ভিলা আর আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ দুটো ছিল রীতিমতো চমকপ্রদ। আর্সেনালের বিরুদ্ধে 2005-এর এফএ কাপের ফাইনালে পুরো 120 মিনিট খেলেছিল ক্রিশ্চিয়ানো। ফলাফল ড্র হলে পেনাল্টি শুট হয়। শেষ অবধি 5-4 গোলে হারলেও উইগান অ্যাথলেটিকের বিরুদ্ধে 4-0 গোলে জিতে ম্যানচেস্টারের হাতে ফুটবল লিগ কাপ তুলে দেয় ক্রিশ্চিয়ানো। এই সময় তাকে ঘিরে অনেকগুলো বিতর্ক পর্যন্ত গজিয়ে উঠতে দেখা যায়। বেনিফিকার বিরুদ্ধে একটা ম্যাচে জনৈক বিপক্ষের সাপোর্টকে হাতের অশ্লীল ভঙ্গি দেখানোর জন্য একটা ম্যাচের জন্য ইউএফার পক্ষ থেকে তাকে ব্যান পর্যন্ত করা হয়েছিল। ইউনাইটেডের প্রাক্তন প্লেয়ার অ্যান্ডি কোলকে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে একটি ম্যাচে লাথি মারার জন্য রেড কার্ড অবধি দেখতে হয় ক্রিশ্চিয়ানোকে। এমনকি ম্যাচ হেরেও যায় ইউনাইটেড। রুড ভ্যান নিস্টেলরোর সাথেও এই সময় ঝামেলায় জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো। তার কারণ যদিও ছিল খুবই সামান্য, আর কিছুই নয়, উইং পজিশনে শোবোটিং স্টাইলে খেলার জন্য এহেন ঝামেলায় জড়িয়ে পড়তে হয় তাকে। 2006 ফিফা ওয়ার্ল্ড কাপ। ক্রিশ্চিয়ানো তখন 21 বছরের যুবক। ইরানের বিরুদ্ধে পর্তুগালের হয়ে জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপ গোলটি নথিভুক্ত হয় তার নামে। 21 বছর 132 দিন বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে পর্তুগালের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নামটি ইতিহাসের খাতায় লিখে দেয় অবলীলায়। আর এইখানেই আসে ইনফেমাস ডার্টি।